আর্জেন্টিনাকে নাকি জোর করে বিশ্বকাপ ফাইনালটা হারানো হয়েছে। আর্জেন্টিনাকে নাকি রেফারি জোর করে ওই ৩-৪টা হলুদ কার্ড বা এনজোকে রেড কার্ডটা দিয়েছিল। আর্জেন্টিনাকে নাকি ফিফা স্পেনের কাছ থেকে টাকা খেয়ে আর্জেন্টিনাকে হারিয়েছিল। এমনটাই তো শুনছেন। আবার সবচেয়ে বড় আর একটা জিনিস কিন্তু আসলে সত্য হতেও পারে নাকি, যে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে জেতার পরে যখন কিনা ফকল্যান্ড ওয়ারের পক্ষে যখন লিসান্দ্রো মার্টিনেজ এবং লেসোলসোরা ওই ব্যানারটা নিয়ে যেই সেলিব্রেশনটা করেছিলেন, যেখানে নাকি লেখা ছিল লাস মালভিনাস সান আর্জেন্টিনাস, মানে ফকল্যান্ড আইল্যান্ডটা আর্জেন্টিনার, এই প্রতিবাদী রাজনৈতিক যেই জিনিসটা নিয়ে আসলে এখানে সেলিব্রেশনটা করা হয়েছিল, সেই কারণেই বলে আর্জেন্টিনা হেরে গিয়েছিল বা আর্জেন্টিনাকে হারানোর প্ল্যানটা করেছিল ফিফা। এই যে যত কথা শুনলেন, এই কথাটুকু আসলে কতটুকু লজিক্যাল মনে হয় এবং কতটুকু সেন্স মেক করে, এইটা টোটালি ননসেন্স। এইটার কোনো ভিত্তি নাই। আর্জেন্টিনা যদি ফাইনালটা হেরে থাকে তাহলে আর্জেন্টিনা হেরেছে চরমতম খারাপ ফুটবল খেলার কারণে, দ্যাটস লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং এখানে আর্জেন্টিনাকে কিভাবে আটকাতে হবে সেই জিনিসটা করে দেখিয়েছে স্পেন, ঠিক যেভাবে করে স্পেন ফ্রান্সকে আটকে রেখেছিল, আটকে দিয়েছিল। ফ্রান্সকে ভাবা হচ্ছিল যে তারা এই ওয়ার্ল্ড কাপের যখন নাকি ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার আগেই একটা ফেভারিটিজম ফ্রান্সের গায়ে লেগে গিয়েছিল এবং ফ্রান্স যে এখানে ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা আমরা ধরেই নিয়েছিলাম। সেই ফ্রান্সকে যখন স্পেন আটকে দিয়েছিল কীভাবে, সেই ম্যাচটা যারা যারা দেখেছিলেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন বা বুঝে থাকবেন যে ওই ম্যাচে কিন্তু ফ্রান্সও কোনো রকম পাত্তা পায়নি, একেবারে আউট পারফর্ম বা আউটক্লাসড হয়ে গিয়েছিল কিন্তু স্পেনের কাছে। আর্জেন্টিনার এখানে অবশ্যই একটা সমস্যা নিয়ে কথা বলতে হবে, যে কারণে আর্জেন্টিনা হেরে গিয়েছে। সেটা হচ্ছে আর্জেন্টিনার নেগেটিভ অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজিক্যাল অনেক জায়গাতেই কিন্তু সমস্যা ছিল। দেখেন, স্পেনের ওই হাই কাউন্টার প্রেসিং ফুটবলের এগেনস্টে আর্জেন্টিনা যখন নাকি লো ব্লকে চলে যায়, মিড বলেন ডিফেন্সিভ আপনার স্ট্রেংথ বাড়িয়ে আসলে আপনি কতক্ষণ ডিফেন্স করবেন? 120 মিনিট আর্জেন্টিনা চেয়েছিল ডিফেন্স করতে। ইজ দ্যাট পসিবল? ফুটবল খেলাটাকে তো হয় মিডে বা মিডফিল্ডে। মিডফিল্ডে এই ওয়ার্ল্ড কাপের আপনি বলেন তো, যে বুকে হাত দিয়ে বলেন স্পেনের থেকে বেটার মিডফিল্ড অন্য কোন দলের ছিল? ফ্রান্সের মিডফিল্ড কোনোভাবেই স্পেনের ধারে কাছেও নাই। একটা দলেরই মিডফিল্ড কিন্তু স্ট্রং ছিল নামে, সেটা ছিল পর্তুগাল। কিন্তু পর্তুগালেরও সেই মিডফিল্ডটা কাজ করেনি ডিউ টু দেয়ার কোচেস ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি। সেখানে স্পেনের যে মাস্টার কোচ রয়েছে না দেলাফোয়েন্তে, তার যেই দর্শন, সেইখানে তিনি যেভাবে করে ফরমেশন বেসড ফুটবল খেলিয়েছেন এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। এবং আপনি দেখবেন যে ফাইনালে যখন নাকি তারই শিষ্য স্কালোনি, যিনিও কিন্তু ট্যাকটিক্যাল জিনিয়াস, গত ওয়ার্ল্ড কাপে কিন্তু নেদারল্যান্ডসের সাথে এক ফরমেশনে, ক্রোয়েশিয়ার সাথে আরেক ফরমেশনে, ফ্রান্সের সাথে আরেক ফরমেশনে। কিন্তু আপনি দেখে থাকবেন এই স্কালোনি ইংল্যান্ডের সাথে যে দুর্দান্ত ম্যাচটা আর্জেন্টিনা খেলেছিল, তারপরে ঠিক কেন কোন কারণে তিনি এইরকম ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে আগালেন বা আগাতে চেয়েছিলেন, যেটা কিনা ব্যাকফায়ার করলো। আর্জেন্টিনার ডিফেন্স কি খুব বেশি স্ট্রং? আপনি যদি ওয়ার্ল্ড কাপে যতগুলো টিম রয়েছে তার ভেতরে আপনি যদি দেখে থাকেন, তাহলে আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু ওয়ান অফ দ্য উইকেস্ট ডিফেন্স। আপনি স্পেনের এই যেই মিডফিল্ডটা রয়েছে বা যেই আপনার দুই সাইডের উইঙ্গার রয়েছে, আপনার যারা কি প্রেসার হিসেবে থাকবেন, এদেরকে কি আটকানোর মতন ক্ষমতা 120 মিনিট ধরে কি এই আর্জেন্টিনার ছিল? আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে ওইখানে। আপনি যদি বল পজিশনের কথা বলেন তাহলে দেখবেন যে স্পেন 65 to 68% বল পজিশনে ছিল, যেখানে আর্জেন্টিনা ছিল মাত্র 35%। আর একটা খুবই হতাশাজনক একটা স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করতেই হবে। যখন নাকি আপনি রেগুলেশন টাইম মানে 90 মিনিটসের মধ্যে আপনি দেখতে পাবেন আর্জেন্টিনা স্পেনের পোস্টে একটা শটসও নেয়নি। শটস অন অ্যাটেম্প্ট 0, স্পেনের 20টা। শটস অন টার্গেট স্পেনের 12টা, আর্জেন্টিনার 0। এই স্ট্যাটস নিয়ে কি আপনি আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার মতন কোনো জায়গাতেও আপনার কোনো পসিবিলিটিস থাকতে পারে? আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার মেইন ডিফেন্ডার এই ওয়ার্ল্ড কাপে দুইজন, একজন হচ্ছে লিচা, একজন হচ্ছে কুতি। লিচার 44 মিনিটের সময় হাফ টাইমেরও আগে একটা ভৌতিক ইনজুরিতে পড়েন, তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। এবং আপনার আরেকজন ডিফেন্ডার যিনি কিনা আর্জেন্টিনার হয়ে এই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করছেন,
ক্রিশ্চিয়ান রোমেরো, তাকে 70 মিনিটের সময় মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয়। আপনি যখন নাকি দুইটা আপনার মেইন ডিফেন্ডারকে হারান, তখন আপনি কিভাবে করে ডিফেন্স করবেন, কতক্ষণ ডিফেন্স করবেন? একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ অথবা দিবু অথবা বাজপাখি। এই ছেলেটার গোলকিপিং স্কিল, এই ছেলেটা আর্জেন্টিনার টিমে আসার পরে তিনি তাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এই দিবু না থাকলে আর্জেন্টিনা সেদিন মিনিমাম কম করে হলেও 5টা গোল খেত। লামিন ইয়ামালের ফ্রি কিক বলেন, সেখানে আপনার নিকোর হেড বলেন, কিংবা অলমোর শট বলেন, এইগুলো গোল হতোই। ইন এনি আদার গিভেন ডে ইট কুড হ্যাভ বিন আ গোল, সেইটা এমি বাঁচিয়ে দিয়েছিলেন। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যেদিন থেকে রেকর্ড রাখা শুরু হয়, মানে 1966-এর পর থেকে নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে এই এমিলিয়ানো মার্টিনেজ যে কাজটা করেছেন ফাইনাল ম্যাচে, 11টা সেভ করেছেন, যেটা পুরো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতেই সর্বোচ্চ সেভ করা। এমিলিয়ানো না থাকলে আর্জেন্টিনার সেদিন কপালে 5-0 হতে পারতো, 6-0 হতে পারতো। তাই আমি একজন আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান হিসেবে বলছি, ভাই কোনো কনস্পিরেসি তত্ত্বে যেন না, কনস্পিরেসি থিওরি এখানে কাজ করছে না। আর্জেন্টিনা নেগেটিভ ফুটবল খেলেছে, আর্জেন্টিনা গোল দিতেই চায়নি। আপনি দেখেছেন কিভাবে করে দেলা ফুয়েন্তে কীভাবে মেসিকে আটকে রাখতে হবে, এই যে ট্যাকটিক্সটা তিনি বানিয়েছিলেন এবং সেটাকে কিভাবে এক্সিকিউট করেছে স্পেনের মিডফিল্ড। কুবার্সি কিভাবে করে বারবার ফ্রি স্পেস পেয়ে যাচ্ছিলেন, অলমোকে বল পাস করছিলেন। এতটা কাউন্টার প্রেসিংয়ে খেলছিল স্পেন, সেখানে আর্জেন্টিনার মিডফিল্ড দেয়ার ওয়াজ সামথিং ভেরি রং। ম্যাকঅ্যালিস্টার আগের ম্যাচে এত ভালো, আগের 2টা ম্যাচ এত ভালো খেলছিলেন। ম্যাকঅ্যালিস্টার মিস্টেকের পর মিস্টেক, ব্লান্ডারের পর ব্লান্ডার, কোনো পাস ঠিকমতো রিসিভ করতে পারছিলেন না, কোনো বল ঠিকমতো ডেলিভারি দিতে পারছিলেন না। এতটা কিন্তু খারাপ পারফরমেন্স ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে আশা করা যায়নি। আমি যদি বলি এনজোর ওই সময় তিনি জানেন যে এই ওয়ার্ল্ড কাপের রুলসটা কী। আপনি ওয়ার্ল্ড কাপের রুলস বাদ দেন, নর্মাল ফুটবলে আপনি রেফারির কোনো ডিসিশনের এগেনস্টে আপনি ফ্রাস্ট্রেশন শো করতে পারবেন না। তিনি কেন ওই ক্রাঞ্চ মোমেন্টে গিয়ে যখন ফার্স্ট ইয়েলো কার্ডটা খান, ফ্রাস্ট্রেশন দেখালেন, ইয়েলো কার্ড খেয়ে নিলেন। যখন আপনি ইয়েলো কার্ড খেয়ে আছেন, এই যে সেকেন্ড ইয়েলো কার্ডের কথাটা নিয়ে অনেক জায়গায় কন্ট্রোভার্সি শুনছি যে রেফারি বলে স্পেনের কাছ থেকে পয়সা খেয়েছে। ভাই, যদি একটু রুল বুকটা পড়ে আসেন, যদি একটু জেনে আসেন, তাহলে দেখবেন যে ওইখানে এনজো যেই কাজটা করেছে ওইটা ছিল 50-50 কল। আমি আগের দিনও একটা ভিডিওতে বলেছিলাম, কোনো ম্যাচই পাতানো না, কোনো ম্যাচেই আপনার এটা ফিফা রিগড এসব জিনিস, এইসব থিওরি আসলে কাজ করে না। মেইন থিং হচ্ছে, ইফ আই অ্যাম আ হিউম্যান বিং, আমি যখন নাকি একটা নিউট্রাল কোথাও ম্যাচ পরিচালনা করতে যাব, যদি 2টা পার্টির ভেতরে থাকে, অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ড যে কোনো একটা পার্টির দিকে কিছুটা আপনার হচ্ছে ভালো লাগা কাজ করলেও করতে পারে। যেইখানে নাকি 50-50 কল থাকে, আমার মন যেখানে নাকি কিছুটা সায় দিবে, আমি সেই কাজটাই তো করব, কারণ সেইটা রুল বুকের ভেতরেই রয়েছে। সেই কাজটাই রেফারি করেছে। তিনি সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে যান 93rd মিনিটে, ম্যাচ ওইখানেই শেষ। গোলটা যে স্পেন পাচ্ছিল না, সেইটা একটা বিস্ময়কর জিনিস ছিল, কারণ এত ভালো খেলার পরেও গোল বের করতে পারছিল না। হ্যাঁ, যদি মিরাকুলাস কিছু আপনি বলে থাকেন হতে পারতো, 120 মিনিট পার করে যদি দিতে পারতো আর্জেন্টিনার এই ডিফেন্স গোল না খেয়ে, তাহলে হয়তো বা ওই দিন যেই ফর্মে ছিলেন না এমিলিয়ানো মার্টিনেজ, তিনি হয়তো বা পেনাল্টি শুট আউটে গেলে বা টাই ব্রেকারে গেলে আবারও একটা ম্যাজিক দেখিয়ে দিতে পারতেন। কিন্তু প্রতিবারে তো একই জিনিস হয় না, প্রতিবারে যেমন মিরাকেলও হয় না, প্রতিবারে ম্যাজিকও হয় না। আর্জেন্টিনা হেরেছে খারাপ ফুটবল খেলার কারণে। কেন আমি যখন 70 মিনিট চলছে, হয় আমি ওই সময় আরও কাউন্টার অ্যাটাকে যাব, হয় আমি তখন আরও বেশি হাই প্রেস করব, হয় আমি 3 গোল খেয়ে হেরে যাব, কিন্তু ভালো খেলেছি এই আত্মতৃপ্তিটা থাকতো। কিন্তু যখন আমি পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ড সেট আপে চলে গিয়েছি, তখন আসলে এই ম্যাচ থেকে আর্জেন্টিনা বের হওয়ার মতন কোনো রকম কোনো সুযোগ ছিল না। এই ম্যাচে লাউতারো মার্টিনেজকে আপনি নামালেনই না, যেই আগের ম্যাচটাতে আপনি 3জন স্ট্রাইকারকে নামিয়ে দিলেন। সেইটা লোপেজের কথা বলছি, অ্যালভারেজ তো খেলেছিলেনই সাব করে যখন লাউতারোকে নামানো হলো। এই ম্যাচে প্রয়োজন ছিল আর্জেন্টিনার গোল দেওয়া। এই ম্যাচটার আগ পর্যন্ত সেমিফাইনালে যেই দলটা 19টা গোল করেছে এই বিশ্বকাপে, সেই দলটা এতটা পুয়ার ডিফেন্সিভ মাইন্ড সেট আপে আর্জেন্টিনা খেলেছিল। আর এই কারণেই যেই নিয়তিটা তাদের কপালে ছিল সেটাই হয়েছে। আর্জেন্টিনার এই ম্যাচটাতে হারার কারণে দুঃখটা
যতটা না লেগেছে একটা মানুষের কারণে, সেটা হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি। মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল। মেসি ডিজার্ভ সামথিং মোর, ডিজার্ভ সামথিং বিগ। তার ক্যারিয়ারের সমস্ত পাওনা তিনি পেয়ে গিয়েছেন, পূর্ণতা পেয়ে গিয়েছে ক্যারিয়ার, কিন্তু আরেকটা ওয়ার্ল্ড কাপ এতটুকু বাকি ছিল, আরেকটা ওয়ার্ল্ড কাপ কিন্তু তিনি ডিজার্ভ করতেন। আমি জানি না ব্যাক স্টোরি কী, আমি জানি না আর্জেন্টিনা কেন এই ফরমেশনে খেলতে এসেছিল, আমি জানি না যে কিসের জন্য। সেদিন কিন্তু প্লেয়ারদের ভিতরে জেলিংও ভালো দেখা যাচ্ছিল না। সেদিন আর্জেন্টিনা কী কারণে সিমিওনিকে দিয়ে স্টার্ট করালো না, কী কারণে ডিপলকে দিয়ে স্টার্ট করালো, সেটাও আসলে এটার কোনো আনসার নেই। কেন মন্টিয়াল এত ভালো খেলছিল, মন্টিয়ালকে উঠিয়ে মলিনাকে নামানো হলো, যেই মলিনা এই ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচে তার ভুল মার্ক করার কারণে বা মিস করার কারণেই 2টা গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই মলিনাকে কেন মন্টিয়াল ভালো খেলার পরেও তাকে সাব করে নামানো হলো? অনেক ইফস অ্যান্ড বার্ডস রয়েছে, অনেক কোয়েশ্চেন্স রয়েছে যেগুলোর আনসার নেই। অনেক কষ্ট পেয়েছিলাম 2014 সালে যখন আর্জেন্টিনা ওই বিশ্বকাপ ফাইনালটা হেরেছিল, কিন্তু এই বিশ্বকাপের ফার্স্ট হাফ দেখার পর থেকেই মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আর্জেন্টিনা জিততে পারবে না বা পারছে না, এবং সেটাই হয়েছে। যাই হোক, এই কনস্পিরেসি থিওরিতে আপনারা না বিশ্বাস করে বরং এটা আর্জেন্টিনার ফ্যান হিসেবে মেনে নেন যে আর্জেন্টিনা নেগেটিভ ফুটবল খেলেছে, আর এই কারণে কিন্তু তারা হেরেছে। স্পেনের কথা বলবেন, স্পেন 40টা ম্যাচ ধরে এখন আনবিটেন, 40টা ম্যাচ ধরে আনবিটেন। দেলা ফুয়েন্তের এই স্পেন ইউরো চ্যাম্পিয়ন, ইউএফএ নেশনস লিগ চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আপনি এই স্পেনকে স্টপ করতে হলে আপনাকে স্পেন যেই স্ট্র্যাটেজিতে খেলতে আসবে তার থেকে আপনার স্ট্র্যাটেজি আরও সুপিরিয়র হওয়া দরকার ছিল, সেটা আপনি করতে পারেননি, তাই হেরে গিয়েছেন। যেইখানে আপনার সামনে ডিফেন্সে রয়েছে পাও কুবার্সি, আইমানিক ল্যাপোর্তে, ডানে রয়েছে পেদ্রো পোরো, বামে রয়েছে কুকুরেরা, আপনি এই ডিফেন্সের এগেনস্টে আপনি কতটুকু আপনাকে প্রেস করতে হতো, গোল পাওয়ার জন্য কতটুকু খাটনি খাটতে হতো, কতটুকু মাস্টার স্ট্রোক প্লে করলে আপনি এই ডিফেন্স লাইনটা ক্রস করে ওই উনাই সিমনকে বিট করে গোল করতে পারতেন, সেটা তো আর্জেন্টিনা করতে পারেনি। তাহলে জিতবে কীভাবে করে? আপনি স্পেনের মিডফিল্ডটা, যেখানে নাকি ড্যানি অলমো এই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করছেন, যেখানে নাকি রড্রির মতন প্লেয়ার হোল্ডিং রোলে এতটা ভালো পারফর্ম করছেন, সেখানে আপনি আসলে ওই মিডফিল্ডটাকে বিট করবেন কীভাবে করে? যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। আর্জেন্টিনা খারাপ খেলে হেরেছে, এটা মেনে নিতে হবে। আর এবং স্পেন তারা ডিজার্ভিং ক্যান্ডিডেটস, ডিজার্ভিং উইনার, এবং সে কারণেই কিন্তু স্পেন ওয়ার্ল্ড কাপটা জিতেছে। এটা তাদের হিস্ট্রিতে সেকেন্ড টাইম, 2010-এর পর 16 বছর পর সেকেন্ড ওয়ার্ল্ড কাপটা তারা জিতলো। সো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কোনো কনস্পিরেসি থিওরিতে আপনারা যেন না, বিশ্বাস করেন না। আর্জেন্টিনা খারাপ খেলেছে, তাই আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপটা হেরে গিয়েছে। সো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনারা কী ভাবছেন। আর যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।